এনসিপি এবং জামাত যেহেতু ঐক্যবদ্ধ অবস্থা আছে, প্রথমত জামাত চাইলেও এনসিপি নিশ্চয়ই বাধা দেবে, আর এনসিপি চাইলে জামাত বাধা দেবে। আর দুই পক্ষ একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে, আওয়ামী লীগের লোকজন সেটা কোনোভাবে মেনে নিবে না। কারণ আওয়ামী লীগের নেতৃত্ব যদিও বা এই ধরনের কোনো আপোষ মীমাংসায় রাজি হয়েও যায়, আমার ধারণা আওয়ামী লীগের সমর্থকরা এটা কোনোভাবে মানবে না। আমার ধারণা যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের আশঙ্কার পেছনের কারণ কি? একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এই মুহূর্তে নতুন সরকারের সময়, এটি আমরা সবাই দেখছি, এটা দৃশ্যমান, অনেকখানি দৃশ্যমান। তাহলে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে তিনি কোনো ধরনের শঙ্কায় আছেন? রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই, সকল বক্তব্যকে তো আমরা অফিসিয়াল বক্তব্য মনে করতে পারি না। উনি কিছু কিছু বক্তব্য তো রাজনীতির প্রয়োজনে দেবেন। আরেকটা হচ্ছে, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা আছে, এটা তো দেখা যাচ্ছে। তো হুম, অরাজকতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ নিজে নিজে ফেরত আসার একটা উপায় তৈরি করে, উনি হয়তো সেটার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে অরাজকতা তৈরি করলে এক ধরনের অবস্থা তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারে। তারা তো মিথ্যা মামলা, ভুয়া মামলা, লোকজনকে হ্যারাস করা, স্বজনপ্রীতি করা, দুর্নীতি করা, টিকা না কিনে শিশু মৃত্যুকে ত্বরান্বিত করা, এরকম হাজারো রকমের উল্টাপাল্টা কাজ করেছেন। সিগনেচার ছাড়া প্রজেক্ট অনুমোদন করা, টাকা পয়সা নিজের আহ পৈতৃক এলাকায় দিয়ে দেওয়া, নিজের স্বামীর সম্পত্তি উদ্ধার করা অথবা নিজের স্বামীর বন্ধুর সম্পত্তিকে প্রোটেক্ট করা, এরকম নানান কাণ্ড কারখানা করেছেন যেহেতু, তাই তারা বেশি উৎকণ্ঠিত হয়ে যান যখনই কথা উঠে যে এই বুঝে এলো, এই বুঝে এলো, এবং দেখা যায় তাদের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়। আমার তো মনে হয় যে এই ক্রিয়া প্রতিক্রিয়া কেবলই তাদের এক ধরনের ভীতি, এক ধরনের শঙ্কা থেকে। আসলে এখন যে অবস্থা, আওয়ামী লীগ যদি ফিরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড শুরুও করে, তাদেরকে তাদের ওই ইম্প্যাক্ট ফেলার মতো জায়গায় যেতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। একটা দ্রুত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং শুরুতেই আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে দেশে যারা এই মুহূর্তে অরাজকতা সৃষ্টি করতে চাইছে, তারাই 5 আগস্ট যারা বিতাড়িত হয়েছে তাদের সঙ্গে আঘাত করার চেষ্টা করছে। অর্থাৎ তিনি অবশ্যই আওয়ামী লীগকে মিন করেছেন, এবং অবশ্যই এই মুহূর্তে যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে তার বিরোধী দল জামাত এবং এনসিপি। আপনার কি মনে হয় জামাতের পক্ষে বা জামাত এবং আওয়ামী লীগের পক্ষে সম্ভব তাদের মধ্যে ইন্টারনাল আঘাত গড়ে তোলা, অথবা জামাত আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাইবে? রাজনীতিতে তো আসলে কোনো কিছুই অস্বাভাবিক না, সবকিছুই সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না যে জামাত আওয়ামী লীগকে নিয়ে আসা কিংবা আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করার ঝুঁকি নিবে। কেননা 5ই আগস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনে প্রচুর গুপ্ত জামাত শিবিরের মানুষ এবং এনসিপির অনেক নেতা তারা ছিলেন। এনসিপি এবং জামাত যেহেতু ঐক্যবদ্ধ অবস্থা আছে, প্রথমত জামাত চাইলেও এনসিপি নিশ্চয়ই বাধা দেবে, আর এনসিপি চাইলে জামাত বাধা দেবে। আর দুই পক্ষ একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে, আওয়ামী লীগের লোকজন সেটা কোনোভাবে মেনে নিবে না। কারণ আওয়ামী লীগের নেতৃত্ব যদিও বা এই ধরনের কোনো আপোষ মীমাংসায় রাজি হয়েও যায়, আমার ধারণা আওয়ামী লীগের সমর্থকরা এটা কোনোভাবে মানবে না। আমার ধারণা যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের তবে আশঙ্কার অরাজকতা পেছনে। সৃষ্টি জি। তবে অরাজকতা সৃষ্টির চেষ্টা যে আছে এটা বোঝা যায়। তো অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরত আনা এটা মনে হয় না খুব সহজ। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের আশঙ্কার পেছনের কারণ কি? একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এই মুহূর্তে নতুন সরকারের সময়, এটি আমরা সবাই দেখছি, এটা দৃশ্যমান, অনেকখানি দৃশ্যমান। আহ তাহলে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে তিনি কোনো ধরনের শঙ্কায় আছেন? রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই, সকল বক্তব্যকে তো আমরা অফিসিয়াল বক্তব্য মনে করতে পারি না। উনি কিছু কিছু বক্তব্য তো রাজনীতির প্রয়োজনে দেবেন। আরেকটা হচ্ছে, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা আছে, এটা তো দেখা যাচ্ছে। তো হুম, হুম। অরাজকতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ নিজে নিজে ফেরত আসার একটা উপায় তৈরি করে, উনি হয়তো সেটার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে অরাজকতা তৈরি করলে এক ধরনের অবস্থা তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারে। তো সেই জন্য তিনি আগে থেকেই সতর্ক করেছেন আর কি, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু তিনি স্পষ্ট এভাবে বলেছেন, তলে তলে চেষ্টা চলছে, গোপন একটা আঘাত বা সমঝোতার চেষ্টা চলছে, এই ধরনের মন্তব্য গোপনই তো করেছেন। থাকার কথা, এটা তো আর ওপেন হওয়ার কথা না। যদি কিছু থাকে গোপনে হবে, তবে নিশ্চয়ই বাংলাদেশে গোয়েন্দারা রয়েছেন, বাংলাদেশের একটা সিস্টেম আছে, যে সিস্টেম গোপন কোনো কিছু থাকলেও সেই গোপন বিষয়টা বের করে ফেলার চেষ্টা করবেন। আর কিছু কিছু চেষ্টা যে আওয়ামী লীগের তরফ থেকে নাই তা তো না, কিছু কিছু চেষ্টা হয়তো এই দিক থেকেও আছে। কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সখ্যতা হতে পারে। এটা আমার মনে হয় না যেটা সম্ভব।
আহ আওয়ামী লীগের পক্ষ থেকে ফিরে আসার একটা চেষ্টা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি নানানভাবেই। আহ, এই চেষ্টাটা কি খুব অস্বাভাবিক কিছু আপনার দৃষ্টিতে? না, আহ, চেষ্টা তো থাকবে। রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করবে, কোনো না কোনো ভাবে রাজনৈতিক যে ভিত্তি সেটা অর্জনের চেষ্টা করবে। তবে যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেই পদ্ধতির মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি হওয়ার লক্ষণ নাই। যেমন প্রচুর ভুয়া ফটো কার্ড, যে কথা কেউ বলে নাই সেই কথাকে নিজেদের মতো করে লিখে কিছু কিছু আওয়ামীপন্থী সাইট তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিছু কিছু বক্তব্য আসছে, যে বক্তব্যগুলো আসলে খুবই অদ্ভুত। যেমন এই চলে আসবে, অমুক দিন ঢুকে পড়ছে, এই টাইপের যে কথাগুলি, এগুলি আসলে অবাস্তব এবং এগুলি এক ধরনের ফলস অ্যালার্টের মতো, ফলস হুমকির মতো। তো এই জিনিসগুলি কোনোভাবেই একটা দলের প্রতি মানুষের আস্থা বাড়ায় না, বরং কমিয়ে দেয়। কিন্তু যেগুলো শেখ হাসিনা রেফারেন্স দিয়ে নানান ধরনের গণমাধ্যম খবর দিচ্ছে, যেমন আমাদের একটি অনলাইন পোর্টাল টাইমস অফ বাংলা কিংবা ভারতীয় হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, তারা নিজেরা ইন্টারভিউ নিয়েছে এরকম বলা হচ্ছে। ইমেইলের মাধ্যমে কেউ কেউ ইন্টারভিউ নিয়েছে, কেউ কেউ বলছেন যে ফোনে ইন্টারভিউ নিয়েছেন, এরকম দাবি করা হচ্ছে। শেখ হাসিনার কথা বলছি আমি। এবং সেখানে যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, সে টাইমস অফ বাংলাতে বাহাদুর নাসিমের বক্তব্য দেওয়া তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে এই ডিসেম্বরই তাদের টার্গেট, এবং তিনি বীর দর্পে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, তিনি বিচারের মুখোমুখি হতে চান। এইগুলো কোনো ফটোকার্ড দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো রেফারেন্স আমি দিচ্ছি না, একেবারে মোটামুটি মূলধারার যে গণমাধ্যমগুলো সেখান থেকেই তুলে ধরছি। এমনকি মানব জমিনের মতো পত্রিকাতেও এই ধরনের রিপোর্ট এসেছে। আমার মনে হয় এগুলি বলা হচ্ছে অবস্থাটা যাচাই করে দেখার জন্য, যে এগুলি বললে পরে কি হয়, কি ধরনের আচ্ছা। রিয়াকশন হয়, কিংবা যারা বিরোধী তারা কি ধরনের প্রস্তুতি নেন। আমার ধারণা যে এগুলি এক ধরনের তারা বাজিয়ে দিচ্ছে। কিন্তু আমার যতটুকু জ্ঞান বুদ্ধি তাতে আমার মনে হয় না যে তারা ডিসেম্বরের মধ্যে ফিরতে পারবেন, অথবা এই যে তারা বলছেন তারিখ দিচ্ছেন, এইগুলি আসলে তাদেরকে আমার মনে হয় যে আরো তাদের প্রতি অনাস্থা বাড়িয়ে তুলছে মানুষের। তারিখ দেওয়ার কি আছে, আপনি আমাকে বলেন। এটা কি কোনো বিয়ে শাদী? এইটা কি কোনো আহ কারো জন্মদিন যে আমরা তারিখ দিয়ে আসবেন, ওনারা ওনারা বলবেন যে আসিতেছি অমুক তারিখ শুভ মুক্তি? ব্যাপারটা তো সেই রকম না। ওনারা যদি এখানে ওনাদের সমর্থকরা থাকে, ওনাদের যদি কর্মীরা থাকে, তাহলে এই 2 বছরে তারা কি করেছেন এই কর্মী সমর্থকদের দিয়ে? আর ফিরে আসছে ফিরে আসছে বলাটা তো এত সোজা না। উল্টা আমরা দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া উঠছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। তাহলে যে পথে তারা চলে গিয়েছিলেন ওই পথে তো ফিরতে পারবেন না। অনেকে তো বর্ডার ক্রস করে কচুরিপানা মাথায় নিয়ে, তাই না, এইসব গল্প শুনিয়েছেন না আমাদেরকে, কচুরিপানা মাথায় নিয়ে। তো ওনারা ফেরার সময় কচুরিপানা মাথায় নিয়ে ফিরতে পারবেন না, কাঁটাতারের বেড়া উঠে যাচ্ছে। তো অতএব এইসব বলার আগে আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বললে ভালো। কারণ এগুলি মানুষের আস্থা কমে, আমি আবারও বলছি, যে মানুষের বিশ্বাস কমিয়ে দেয়। আর একটা জায়গা থেকে আমি এটাও দেখলাম যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অমুক অমুক সাইট ছাড়া অন্য কোনো ঘোষণা বিশ্বাস না করতে, অন্য কোনো সাইট বিশ্বাস না করতে। তার মানে দেখেন তারা নিজেরাই বিব্রত, যে তাদের নিজেদের কথাও তারা খুঁজে পাচ্ছেন না, কেউ না কেউ এরকম ভুয়া ছড়িয়ে দিচ্ছেন। তো এই যে ভুয়ার আক্রমণে তো তারা নিজেরাও বিব্রত, তাদেরকে বলতে হচ্ছে অমুক জায়গাটা আমাদের, অমুক জায়গাটা না। আমার মনে হয় না যে এগুলি এগুলি কোনো কাজের কথা। সোশ্যাল মিডিয়াতে বলে ঘোষণা দিয়ে যদি রাজনীতি করে তারা, তাহলে আমি বলবো যে তাদের আবারও একটা দুর্বিপাকের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই আপনি যেই সাইট গুলোর কথা বলছেন, বা ভুয়া বা যারা গুজব ছড়ায় কিংবা ফটোকার্ড, ইদানিং যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আহ আমিও দেখেছি অবশ্যই অনেক ধরনের ভুয়া খবর বেরোচ্ছে। আমি সেগুলো রেফারেন্স দিচ্ছি না। বরঞ্চ বাহাদুর নাসিম ফরমালি আমাদের মূলধারা কয়েকটি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে, সেখানে আবার বলা হচ্ছে যে প্রয়োজনে 15ই আগস্টের আগে ট্রাভেল পাস চাইতে পারেন শেখ হাসিনা ভারতে বাংলাদেশ হাই কমিশনের কাছে। আহ প্রথম প্রশ্ন হচ্ছে যে এটির কোনো সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে এগুলো তো বাজিয়ে দেখছে, যে বিরোধী যারা আছে আওয়ামী লীগের তাদের মধ্যে কি ধরনের রিপার্কেশন তৈরি হয়। রিপার্কেশন জায়গা থেকে আমরা দেখলাম সাবেক উপদেষ্টা আসিফ নজরুল কিংবা সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস, এবং এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এই যে গুঞ্জন শেখ হাসিনার ফিরে আসা, সেই জায়গা থেকে রিপার্কেশনটি কি আসলেই তাদের মন মতো হয়েছে, বা আওয়ামী লীগের এর দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কিনা? ওনার তো পাসপোর্ট বাতিল করা আছে, অতএব ওনাকে তো ট্রাভেল পাসই চাইতে হবে। যেহেতু বাংলাদেশে সরকার এবং অন্যরা তার বিচার করতে চায়, তাহলে ট্রাভেল পাস চাইলে ট্রাভেল পাস দিয়ে দিক, দিয়ে দিলে তো উনি আসবে। আসলে তো স্বাভাবিকভাবেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো ট্রাভেল পাস চাইলে এটা তো দেখাই যাবে। এটা আবার বলার কি আছে অত তারিখে ট্রাভেল পাস চাইতে পারেন? আমি জিনিসটা বুঝতে পারছি না। মানে আপনি মনে করেন একজন ব্যক্তি, আপনার 3 দিন পরে আপনি আহ গোসল করবেন ধরেন, তা আপনি 3 দিন আগে থেকে ঘোষণা দিচ্ছেন যে আমি কিন্তু বাথরুমে ঢোকার জন্য
আমি আমি এখন একটা তোয়ালে খুঁজছি, আমি কিন্তু তোয়ালে চাইবো, পরশুদিনের আগে আমি তোয়ালে চাইবো। তো এখন এই তোয়ালের জায়গায় বসান ট্রাভেল পাস, বাথরুমের জায়গায় বসান এমবাসি, তাই না? আর গোসল বলতে বুঝান যে বাথরুমে প্রবেশ করা এমবাসিতে। তো এটা কেমন হয়ে গেল না? ট্রাভেল পাস চাইলে চাবেন, যেদিন চাবেন সেদিন নিউজ করুক, চাইতে পারি, না বলতে পারি না, এই কিন্তু আমার মুহূর্তে। আমার বাথরুমে যাওয়ার সঙ্গে তো আর জনগণের উপস্থিতির বিষয় নেই। যেহেতু বাহাউদ্দিন নাসিম বলছেন না, তিনি ওই ফিরে বাথরুমে অন্য আসবেন। অন্য উপস্থিতি আছে, বাথরুমে ধরেন টিকটিকি আছে, হ্যাঁ, তেলাপোকা আছে, তাই না? বাথরুমের আছে, মানে আমি উদাহরণটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একটা উদাহরণের মতো, যে আপনি 3 দিন পরে কি করবেন এটার জন্য আজকে থেকে বলা আমি অমুক দিন তোয়ালে চাইবো, ব্যাপারটা কেমন না? এটা যে কোনো কিছু হতে পারে। আপনি হোটেলে যাবেন, 3 দিন আগে থেকে বলছেন আমি কিন্তু পরশুদিন হোটেলে খাবো, আমি কিন্তু স্যান্ডেল খুঁজবো। তো এইগুলা কেমন অদ্ভুত না? আপনি যেদিন চাবে সেদিন চাবে, সবাই জানবে যে ওদিন চেয়েছে, এটা আগে থেকে ঘোষণা না দেওয়ার কি আছে? কিন্তু এটা কি ঢোল বাজানোর, কিন্তু এটা কি ঢোল কিন্তু বাজানোর জিনিস? না, কিন্তু এখানে তারা ঢোল বাজাচ্ছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠছে যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন বিমানবন্দরে জনসমাগমের ব্যাপক উপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে নেতা কর্মীদের চাঙ্গা করা কিংবা একটা প্রস্তুতি গ্রহণের বিষয়, সেই জায়গা থেকে তো তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে হবে, তাদের ওনারা বক্তব্য এগুলা অনুযায়ী বলে, হওয়া যাবে। আর ওনারা এগুলা বলে আর ওনাদের নেতা কর্মীদের উপরে দেখা যায় যে আরো ভালো করে সিস্টেম অ্যাপ্লাই হয়, তার আরো কিছু নতুন নিরীহ লোকজন জেলখানায় ঢুকে যাবে। ওনারা এগুলা উল্টা ওনাদের কর্মীদের ক্ষতি করে। আসবে না টাসবে না কিছু না, কিন্তু এইখানে অমুক দিন জনসমাবেশের হুমকি আছে, অতএব ধরে ধরপাকড় করে ধরেন আরো কিছু লোকজন জেলখানায় ঢুকে যাবে। এগুলা কেন করে আমি জানি না, এগুলা কোনো বলার জিনিস না। উনি প্লেনে উঠবে, লোকে জানবে তো উনি প্লেনে উঠেছে, উনি ট্রাভেল পাস নিবে, লোকে জানবে না? এত আগে থেকে বলার কি আছে? আর উনি আসলে পরে যদি এমন জমায়েতই হয়, তো জমায়েত হইলে ওনারা তখন জমায়েত করবে। এত মানে আমি বুঝতেই পারি না যে এটা কি সানাই বাজায় সিঙ্গা বাজায় বলার মতো ব্যাপার, যে আসিতেছি আসিতেছি। আহ, আর যে প্রশ্নটা ছিল যে আপনার বক্তব্য অনুযায়ী যে ধরেও নেই যে তারা আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের এই ধরনের ঘোষণার মধ্য দিয়ে। তো আমরা দেখলাম যে এই ধরনের গুঞ্জনের মধ্য দিয়ে আসিফ নজরুল সাবেক উপদেষ্টা এবং আর এক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া দিলেন, এবং সেখানে বলা হলো যে কিভাবে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ রাজপথে না থাকলেও তাদের উপস্থিতি কতটা আছে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন মাহফুজ আলম। এবং পাল্টা আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ ফিরে আসেনি, এসেছে তাদের দম্ভ, তাদের যে আত্ম অহমিকা কিংবা দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এসব বলার চেষ্টা করেছেন। তাহলে কি রিপার্কেশনটা সত্যি হচ্ছে? আসিফ নজরুল কিংবা মাহবুব আলমের কি প্রতিক্রিয়া, এটা কি কিছু আসে যায়? তাদের তো কোনো দল নাই, তাদের কোনো রাজনৈতিক অবস্থানও নাই। অতএব ওনাদের প্রতিক্রিয়া ওনাদের যার যার ব্যক্তিগত প্রতিক্রিয়া, এতে কি আসে যায়? আর মাহবুব আলম যেটা বলেছেন সেটা যত না আওয়ামী লীগের ফিরে আসা, তার চেয়ে বেশি হচ্ছে অন্তর্বর্তী সরকারের যত অন্যায় কুকর্ম সেটার একটা ফিরিস্তি। কারণ উনি তো বলেছে যেদিন মব হলো, যেদিন সংঘ নির্বাচিত হলো, এইসব বলেছেন না? হুম। যেদিন গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো, যেদিন ছাত্ররা ক্লাব বানালো, লুম্পেন হয়ে গেল, এইসব লিখেছেন না? তো এগুলা তো উনি মূলত ডক্টর ইউনূসের শাসনামলে যে অনেক কুকীর্তি হয়েছে সেগুলোর একটা বিষয় বলেছেন। তো এটা তো আর ওনার প্রতিক্রিয়া না, উল্টা এটা ডক্টর ইউনূসের শাসনকে এক ধরনের স্যাটায়ারিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যে আওয়ামী লীগে ফেরত আসার দরকার নাই, ইউনূস সাহেব নিজে আওয়ামী লীগ ছিলেন, ব্যাপারটা এরকম আর। তো এটা করেছে মাহফুজ সাহেব। আর আসিফ নজরুল সাহেব তো শিক্ষকতা ফেরত গিয়েছেন, ওনার এখন এগুলা নিয়ে এত চিন্তা কেন, এটাও একটা প্রশ্ন। এই চিন্তা তো তার করার দরকারই নাই। অন্তর্বর্তী সরকারের কাজ শেষ হয়ে গিয়েছে, উনি তার পুরনো পেশায় ফেরত গিয়েছেন। কে কোথা থেকে কিভাবে ঢুকে পড়লো তাদের তার কি? তিনি ওখানে বসবেন, উনি বসে বসে দেখবেন, এবং দেখবেন ওনার ছাত্ররা যদি বিচারের মুখোমুখি হয়, ও পতিত যারা নেতৃবৃন্দ, তাহলে ওনার কোন ছাত্র উকিল হয়, কোন ছাত্র কার পক্ষে দাঁড়ায়, উনি সেগুলা দেখবেন বসে বসে। কিন্তু এর মধ্য দিয়ে পাল্টা কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা যে মাহবুব আলম বা আসিফ নজরুল্লাহ যেভাবে উঠে পড়ে লেগেছেন, শুধু তা নয়, বিদেশেও ডক্টর ইউনূসের অনুসারীদের অনেকেই বেশ সরব, শুধু আওয়ামী লীগ নিয়ে নয়, যারা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন বা এক ধরনের জবাবদিহিতা চাওয়ার চেষ্টা করছে আমাদের মতো অনেকে, তাদেরকে এক ধরনের টার্গেটে পরিণত করা হচ্ছে যে আহ, আপনাদের মতো বা আমাদের মতো কিছু মানুষেরও নিশ্চয়ই কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে, এগুলো বলার কারণ কি? অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমই তাদেরকে নিরাপত্তাহীন করে ফেলেছে, কারণ তারা তো জানেন তারা কোথায় কোথায় কি কি গন্ডগোল করেছেন। অতএব যদি কখনো এরকম ফিরে আসার গল্প উঠে, তখনই তারা নিরাপত্তাহীন বোধ করতে থাকে। অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ এবং নির্ভেজাল ভূমিকায় থাকতেন, তাহলে তাদের চিন্তা করার জন্য কোনো কিছু দরকার হতো না। কিন্তু তারা তো মিথ্যা মামলা, ভুয়া মামলা, লোকজনকে হ্যারাস করা, স্বজনপ্রীতি করা, দুর্নীতি করা, টিকা না কিনে শিশু মৃত্যুকে ত্বরান্বিত করা, এরকম হাজারো রকমের উল্টাপাল্টা কাজ করেছেন।
সিগনেচার ছাড়া প্রজেক্ট অনুমোদন করা, টাকা পয়সা নিজের আহ পৈতৃক এলাকায় দিয়ে দেওয়া, নিজের স্বামীর সম্পত্তি উদ্ধার করা অথবা নিজের স্বামীর বন্ধুর সম্পত্তিকে প্রোটেক্ট করা, এরকম নানান কাণ্ড কারখানা করেছেন যেহেতু, তাই তারা বেশি উৎকণ্ঠিত হয়ে যান যখনই কথা উঠে যে এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এলো, এবং দেখা যায় তাদের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়। আমার তো মনে হয় যে এই ক্রিয়া প্রতিক্রিয়া কেবলই তাদের এক ধরনের ভীতি, এক ধরনের শঙ্কা থেকে। আসলে এখন যে অবস্থা, আওয়ামী লীগ যদি ফিরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড শুরুও করে, তাদেরকে তাদের ওই ইম্প্যাক্ট ফেলার মতো জায়গায় যেতে নিশ্চয়ই অনেক সময় লাগবে। কিন্তু তারা এতটা আতঙ্কিত কেন? ডক্টর ইউনূসের সহযোগী বা আমি বললাম অনুসারী যে যারা তারা রয়েছেন? ভুলভ্রান্তি করেছেন, এই জন্য তারা আতঙ্কিত, কারণ তাদের ভুল ভ্রান্তি গুলা তখন অনেক উঠে আসবে উপরে, এই জন্য। আমি আরেকটা বিষয় আপনার কাছে প্রশ্ন রেখে উত্তরটা নিয়ে শেষ করতে চাই অনুষ্ঠানটি। সেটি হচ্ছে যে মার্কিন চুক্তি নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, গত অনবরত এই সরকার আসার পর থেকে নিয়মিত আলোচনা হচ্ছে। কিন্তু এর জায়গা থেকে যারা মার্কিন চুক্তি বিরোধিতা করছেন, যারা মনে করছেন যে এটি সেফ গোলামী চুক্তি, আমাদের সার্বভৌমত্ব কিংবা আমাদের স্বাধীন মতামত গ্রহণের সিদ্ধান্ত একেবারে ভুলুণ্ঠিত, সেই জায়গা থেকে আহ সরকার কোনো ধরনের রিভিউ এর জায়গা যাচ্ছে না, বাতিল তো দূরের কথা, ইভেন তারাও টার্গেটের শিকার হচ্ছে। এই যারা ডক্টর ইউনূসের অনুসারী, তারাই টার্গেট করছেন, যারা মার্কিন চুক্তি নিয়ে কথা বলছেন। আর সরকারও কিছু করছে না, এমনকি তদন্তর জন্য একটি রিট করা হলো ডক্টর ইউনূস সরকারের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে, সেটিও খারিজ করে দেওয়া হলো। অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিলেন সেটিও চরম আপত্তিজনক। সব মিলিয়ে আসলে আপনি কি ভাবছেন? আমি ভাবছি যে একটি বৃহৎ শক্তির সাথে যখন কোন সরকার একটা চুক্তি সই করে ফেলে, সেই চুক্তি রদ করা কিন্তু অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এই কাণ্ডটা ডক্টর ইউনূস করে গিয়েছেন, এবং ডক্টর ইউনূসকে আমার মনে হয় যে সরকারের উচিত ডেকে ভালো করে তদন্ত করা। তবে ইউনূস পন্থীরা কিন্তু বলেছেন যে সরকার এটা জানতো, বলেছেন যে সরকারি দলকে জানিয়ে এটা করা হয়েছে, জামাত ইসলাম এটা জানতো, তাদেরকেও জানিয়ে করা হয়েছে। ফলে একদিকে যেমন ইউনূস সাহেবের লোকদেরকে প্রমাণ করতে হবে যে বিএনপি এবং জামাত এটা জানতো, অন্যদিকে বিএনপি এবং জামাতকেও বলতে হবে যে আমরা এটা জানতাম না। এবং যদি তারা সত্যিই না জানেন, তাহলে এই চুক্তিটা কেন করা হলো এটি নিয়ে একটা জিজ্ঞাসাবাদ করা উচিত ডক্টর ইউনূস এবং এই চুক্তির সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন। আরেকটি হচ্ছে এই চুক্তির কোন ধারাগুলি বাংলাদেশের অধিকার কিংবা বাংলাদেশের যে সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেগুলিকে ক্ষুণ্ণ করে, এই বিষয়টা সরকারের পরিষ্কার করে বলা উচিত এবং এটা নিয়ে আমেরিকার সঙ্গে নেগোশিয়েট করা উচিত। কিন্তু আর কি কোনো স্কোপ আছে যেখানে সরকারি খোদ পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে এই চুক্তি নিয়ে সবাই জানতো, যদিও জামাত মৃদু আপত্তি করেছে, বিএনপি একেবারেই চুপ, এবং তিনি তো বিএনপির প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, সরকারের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র ডক্টর খলিলুর রহমান। তো সেখানে সরকার আর কি ক্লিয়ার করবে যে না আমরা জানতাম না? না, সরকারকে এই জিনিসটা বলতে হবে, জানলে বলতে হবে হ্যাঁ আমরা জানতাম। যদি তাদের কোথাও আপত্তি থেকে থাকে সেটাও বলা দরকার ছিল যে আমরা জানতাম কিন্তু এই জায়গাতে আপত্তি দিয়েছিলাম। অথবা তারা যদি পুরোটা মেনে নিয়ে থাকেন সেটাও তাদের পরিষ্কার বলে দেওয়া উচিত যে এটা জানতাম আমরা মেনে নিয়েছি, আর না মানলে সেটিও তো সেটাও বলা বলেছেন, উচিত। সেটি বলেছেন আপনি যেটি বলছেন সেটিও অনেকখানি শুনেছি আমরা। অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির সাহেব তিনি বলেছেন যে এই চুক্তির প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তাহলে আর বাকি থাকছে কি? এখন এটা তো পলিটিক্যাল ডিসিশন, দুই তৃতীয়াংশ আসন নিয়ে কোনো দল যদি চুক্তিটাকে শ্রদ্ধা জানায়, রেসপেক্ট করে, তাহলে চুক্তিটা থাকবে। এবং চুক্তিটা থাকলে এই চুক্তির যা কিছু ভালো মন্দ সেটা সরকারকে তো ঘাড়ে নিতে হবে। সরকারের কাজকর্মে হয় সুবিধা হবে নাহলে অসুবিধা হবে। অতএব এই চুক্তিটাকে যদি তারা শ্রদ্ধা জানান, শ্রদ্ধার যে কোনো চুক্তিকে আপনি জানাতে পারেন, শ্রদ্ধা জানালেই তো আর চুক্তিটা ঘাড়ের উপর চেপে বসে না। কিন্তু চুক্তিটা যখন ঘাড়ের উপর চেপে বসবে, ওই চাপ মোকাবেলা করা এবং ওই চাপের মধ্যে থেকে নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই কাজগুলো যদি সরকার করতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু সরকার যদি তার কার্যক্রমে বিঘ্ন অনুভব করেন, সেই বিঘ্ন অনুভব করলে কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। এবং সরকার যেসব জায়গাতে বিব্রত হবেন, সেই বিব্রত হওয়ার জায়গাগুলোতে আমাদের জন্য ক্ষতিকর হবে। তাই আমার মনে হয় সরকারের পরিষ্কার থাকা উচিত এই চুক্তির ব্যাপারে। কিন্তু সরকার প্রতিনিধিরা তো বারবার বলছে যে দেশের ক্ষতি হয় এমন কিছু বিএনপি সরকার করবে না। এই একই বক্তব্য সবাই দিচ্ছেন, কিন্তু ক্ষতির বিষয়গুলো তো বিশেষজ্ঞ যারা রয়েছেন, বিশ্লেষক যারা রয়েছেন, সুধীর সমাজে প্রতিনিধিত্ব করেন, তারা এখন তো ক্ষতি এই হয় বক্তব্য এরকম দিচ্ছেন। কিছু আপনি করবেন না, কিন্তু এই চুক্তিতে যা আছে সেখানে তো আসলে হার্ম হ্যাজ টু বি ডিফাইন্ড, যে কিভাবে ক্ষতি হবে। তো এইখানে কিন্তু চুক্তিটা যদি বলবৎ হয়, তাহলে যারা চুক্তির পক্ষে তারা বলবে যে না এখানে তো ক্ষতির কিছু নাই, চুক্তি করেছে, চুক্তি মেনেছে, এখানে যা আছে সেটাই উভয় পক্ষের সম্মতিতে হয়েছে, অতএব এটা নিয়ে উচ্চবাচ্য করা যাবে না। আর যারা মনে করবেন ক্ষতি হচ্ছে তারা তো ব্যাখ্যা করবেন কিভাবে ক্ষতি হচ্ছে। জনগণ সেই সিদ্ধান্ত ব্যাখ্যাটা নিবে পাচ্ছি, আসলে যে, জনগণ সেই সিদ্ধান্ত ব্যাখ্যাটা নিবে যে পাচ্ছি। কোন দিকে যুক্তি বেশি। এবং আমার ধারণা যে এই চুক্তিটা
যদি সত্যি সত্যি খারাপ ইম্প্যাক্ট ফেলে তাহলে এটার মূল ক্ষতির শিকার হবে সরকারি দল। অনেক অনেক ধন্যবাদ আব্দুল লতিফ সাহেব, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা করি, এবং সবার উপরে অন্তত আমাদের দেশটা ভালো থাকুক।